লাবণ্য যখন ক্লাস 8-এর ফাইনাল দেয়, বলছে যে মা আমি একটা চকলেট খাবো। তা বলছে যে ঠিক আছে, তুই এখন জেদাজেদি যখন করছিস নে, কিন্তু তুই যখন বেরোচ্ছিস সেই ভর দুপুরবেলা চুলটা একটু বেঁধে নে। বাড়ি থেকে বেরিয়েছে, বেরোতে বেরোতে প্রায় ওর চুলটা খুলে গেছে। তখন অবধি সবই ঠিক আছে। রাত্রিবেলা হট করে দেখছে ওর মাকে পাশ থেকে ডাকছে হাত নেড়ে। ওর মাকে বলছে, এ মিনতি, আমার জন্য ভাত বসা। হাট থেকে নেমে ও গরম ভাতের হাঁড়িটা খুলে দুহাত দিয়ে গোগ্রাসে খেতে থাকে গরম ভাত। গায়ে জল ছেটানোর সাথে সাথে ও চিৎকার করে ওঠে। এত জোরে চিৎকার করছে জানে গায়ে জানি অ্যাসিড পড়লে মানুষে যেরকম চিৎকার করে ওঠে সেরকম চিৎকার করে উঠেছে। তখন মেয়েটা ঘুমাচ্ছিল, ওর মুখের দিকে তাকিয়েছিল। হট করে ওর চোখটা না খুলে যায়। ওর মায়ের সামনেই ও ওই কালো কাঠটা ছিঁড়ে ফেলেছিল। তখন বলছে, এরাও বুঝুক মেয়ে হারানোর যন্ত্রণা কাকে বলে। এবার যখন ওর বাবা ফিরছে, ওর বাবাকে পেছন দিক দিয়ে নাম ধরে ডাকছে, রতন রতন। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্ট একটু অন্য ধরনের হতে চলেছে, কারণ আজকের এপিসোডে আমরা শুনতে চলেছি বাংলাদেশের একটা ভয়ানক ঘটনা। এই এপিসোডে আমাদের সাথে রয়েছেন আমাদের নতুন গেস্ট তানিয়া দে। তানিয়া মারাত্মক একটা ঘটনা আজকের পডকাস্টে আমাদের সামনে তুলে ধরেছে। আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমাদের সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storyteller@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো তানিয়া, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ অরিত্রদা আমাকে এখানে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ যে তুমি আজকে এসেছো। সত্যি কথা বলতে তোমার সাথে আমার যখন প্রথম পরিচয় হয় ওটা ভীষণ অদ্ভুত একটা ব্যাপার ছিল। আমি ফেসবুকে প্রথম তোমার লেখা পড়ি বেশ কিছু মাস আগে, এবং আমার ভীষণ ভালো লেগেছিল, এবং তারপরে আমি একটার পর একটা লেখা পড়তে থাকি, এবং যেটা বুঝতে পারি যে তোমার লেখার অধিকাংশটাই প্যারানর্মাল, অকাল্ট এবং স্পিরিচুয়াল বেসড। তো তারপর তোমার সাথে আমার প্রথম কথা হয়, এবং তখন জানতে পারি যে এই যে লেখাগুলো তুমি লিখছো তার অধিকাংশই রিয়েল লাইফ ইভেন্টস থেকে ইন্সপায়ার্ড হয়। তো আজকে ডেফিনেটলি আমরা তোমার কাছ থেকে একটা ঘটনা শুনবো, এবং আজকে তোমার প্রথম পডকাস্ট ইউটিউবে। তো গল্পওয়ালাতে ফার্স্ট টাইম এসে তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে অরিত্রদা, তুমি আমাকে আমার লেখার মাধ্যমে দেখে পড়ে আমাকে ডেকেছো, আমার সত্যি খুব ভালো লাগছে। আর আজকে যে ঘটনাটা বলবো সেটা ভারতের না, সেটা বাংলাদেশে। হ্যাঁ, আর এই কারণেই না আমি ভীষণভাবে এক্সাইটেড, কারণ আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেখানে আমরা আমাদের দেশের বাইরের একটা ঘটনা শুনতে চলেছি। কারণ এতদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ঘটনা আমরা শুনেছি, পশ্চিমবঙ্গের ভেতরেও বিভিন্ন জায়গার ঘটনা যেমন শুনেছি, পশ্চিমবঙ্গের বাইরেও যেমন মুম্বাই, ঝাড়খণ্ড, রাজস্থান, এরকম বহু জায়গার ঘটনা মানুষ আমাদের চ্যানেলে এসে গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করে গেছেন। তবে দিস ইজ দ্য ফার্স্ট টাইম। তো তুমি কি কখনো বাংলাদেশে গিয়েছিলে? না, আমি বাংলাদেশে যাইনি, কিন্তু যেহেতু আমার কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় লেখালেখির কাজ, তুমি তো জানোই যে আমি হরর, স্পিরিচুয়াল এটাই আমার সাবজেক্ট। তা আমার লেখা পড়ে আমার সাথে একজন যোগাযোগ করে। মেয়েটি বাংলাদেশে ঢাকা শহরে থাকে, এখানে আমি মেয়েটির নাম নিচ্ছি না আর ব্যক্তিগত কারণে। তা মেয়েটির সাথে তারই লাইফে একটা ভৌতিক ঘটনা ঘটে। সেই ভৌতিক ঘটনার পরে তার লাইফ
লাইফটা, তার পরিবারের লাইফটা অনেকটাই পাল্টে যায়। আচ্ছা, কি ঘটেছিল একদম শুরু থেকে শুনবো। ঘটনাটা হচ্ছে বাংলাদেশের ঢাকা শহরের। এখানে মেয়েটার নাম আমি ধরে নিলাম লাবণ্য। লাবণ্য যখন ক্লাস 8-এর ফাইনাল দেয়, 8-এর ফাইনাল দিয়েছে, 9-এ উঠবে এরকম একটা সময়, ডিসেম্বর মাস। আমরা সবাই জানি যে ডিসেম্বরে সবার ফাইনাল পরীক্ষা হয়ে যায়। তা সে একবার দুপুরবেলা তার মায়ের কাছে খাওয়া দাওয়ার পরে বলছে যে মা আমি একটা চকলেট খাবো। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? এটা হচ্ছে 2022-এর ঘটনা। 22 শেষ হচ্ছে, 23 পড়বে ডিসেম্বর। তা ওর মা বলছে যে দেখ বাবু এখন খাস না, বিকালে যখন পড়তে যাবি তখন তোকে কিনে দেবো। এবার আমরা সবাই জানি যে 9-10-এর কতটা একটা ভাস্ট সিলেবাস থাকে, তা আগে ভাগেই টিউশন শুরু হয়ে যায়। তা ও খুব জেদাজেদি করছে যে না আমার এখনই চাই। তা মেয়েটা খুবই হেলদি, আর মেয়েটার চুলটা প্রায় কোমর অবধি ছাড়ানো, ঠিক আছে। তা বলছে যে ঠিক আছে তুই এখন জেদাজেদি যখন করছিস নে, চকলেটের টাকাটা নে, কিন্তু তুই যখন বেরোচ্ছিস সেই ভর দুপুরবেলা চুলটা একটু বেঁধে নে। তা বাচ্চা মানুষ, ও একটা আলগোছে চুলটা বেঁধেছিল, সেইভাবে টাইটভাবে বাঁধেনি। এবার ও যখন মানে বাড়ি থেকে বেরিয়েছে, বেরোতে বেরোতে প্রায় ওর চুলটা খুলে গেছে। আচ্ছা, খুলে যাওয়াতে ও 3 মাথার মোড়ে ওদের দোকানটা, মুদির দোকানটা, ওখানে গিয়ে ও চকলেটটা কিনে বাড়ি চলে আসে। তখন কোনো রকম ওর সাথে কোনো কিছুই ঘটেনি। এটা ওর মা দেখে বুঝতে পেরেছিল যে ঠিক আছে ওরকম কোনো ব্যাপার না, বাচ্চা মানুষ জেদাজেদি করেছে, একটু বাড়িতে এসে ওর মা বকাবকি করেছে যে হ্যাঁ তোর এখনই চাই। তা ঠিক আছে, বিকালবেলা পড়তে গেল, ওর মায়ের সাথে বাড়ি ফিরলো, তখন অবধি সবই ঠিক আছে। রাত্রিবেলা হট করে দেখছে যে ধুম জ্বর, প্রায় 103 ডিগ্রির মতন জ্বর। হঠাৎ করেই মেয়েটার মানে আমরা জানি যে জ্বর আসলে আমাদের সবারই একটা কাঁপুনি আসে, কিন্তু মেয়েটার কিন্তু কোনো কাঁপুনি আসেনি। মেয়েটার বডিটা পুরো স্টিফ হয়ে গেছিলো, বিছানার ওপরই স্টিফ হয়ে শুয়েছিল, ঠিক আছে। আমরা যেরকম স্ট্রেট শবাসনের মতন, আমরা যখন শবাসন করি তখন একদম যেরকম সিধা হয়ে আমরা শুয়ে থাকি, ওরকম সিধা হয়ে শুয়েছিল। আর মেয়েটা সিলিং পাখার দিকে ওপর দিকে তাকিয়েছিল, আর চোখ দুটো পুরো লাল হয়েছিল। ওর মায়ের একটু অবাক লেগেছিল যে এরকম জ্বর তো দেখিনি, মানে বডিটা পুরো স্টিফ হয়ে আছে, ওপরের দিকে তাকিয়ে আছে, মানে এরকম জ্বর ওর মা দেখেনি, কেউই দেখেনি আমরা। তা ওর মা নর্মালি মারা যেরকম হয় যে সেবা শুশ্রূষা করা, সেরকমই সেবা করতে লাগলো। এবার প্রায় সারা রাত ধরেই ওর মা সেবা করলো। এবার ওর মা টায়ার্ড হয়ে ওর পাশেই শুয়ে পড়লো। পরের দিন ওর মা, যেমন আমাদের মারা সকালবেলা উঠে ঘরের বিভিন্ন কাজ ঠাজ করে, ওর মা কাজ ঠাজ করতে শুরু করে। যখন বিছানা থেকে উঠছে তখন দেখছে যে ও ঘুমিয়ে পড়েছে, ওর চোখ দুটো বন্ধ। তা ওর মা কাজে লেগে যায়। সকালবেলা যখন ও ওঠে তখন ওর মা একটা অদ্ভুত জিনিস দেখে, সেটা হচ্ছে বডিতে কোনো জ্বর নেই, আর পুরো নর্মাল টেম্পারেচার, আমাদের যেমন বডির নর্মাল টেম্পারেচার সেরকম নর্মাল টেম্পারেচার। ওর মায়ের একটু অবাক লাগে যে কি এক রাতের মধ্যে কি করে 103 ডিগ্রি জ্বর কি করে নর্মাল টেম্পারেচারে আসে। তা ওর মা তখন বলছে বাবু তুই কিছু খাবি, খাবার বানিয়ে দেবো। তখন ওর গলাটা একটু অন্যরকম শোনা যায়, মানে একটু ঘ্যাস ঘ্যাসে গলা, একটাই কথা বলছে না। ওর মা বলছে হয়তো শরীরটা খারাপ, আমরা সবাই জানি যে জ্বর হলে আমাদের খেতে ঠেতে অতটা ইচ্ছা করে না, মন মেজাজও ভালো থাকে না, গা ম্যাজম্যাজ করে। তা ওর মা অতটা জোরাজোরি করেনি। গেল দুপুরবেলা যখন ওর মা ভাত বাড়লো, যায় বাবু খেতে আয়, আবারও সেম একই উত্তরও দিল না। ওর মা বলছে ওর কি সারাদিন খিদে পাচ্ছে না? আচ্ছা, এর মাঝে ওর মায়ের সাথে কোনো কথা বলে না? কোনো কথা না, একদম চুপচাপ ছিল, ঠিক আছে। এবারে ওর মা সেদিনকে পড়তে যাওয়ার জন্য ওকে জোর করেনি, যেহেতু ওর শরীরটা উইক, ও অসুস্থ ছিল। আরেকটা যখন ওর মায়ের লাস্ট একটা ধাক্কা লাগে সেটা হচ্ছে যখন রাত্রিবেলা আমরা প্রায় 10টা সাড়ে 10টার মধ্যে সবারই প্রায় ডিনার কমপ্লিট হয়ে যায়, যখন ডিনারের জন্য ওর মা ওকে ডাকে তখনও বলছে
কিরে রাত্রের খাবারটা অন্তত খা, সেম উত্তরটা দেয় না। মা বলছে সারাদিনে কি ওর খিদে পাচ্ছে না? এদিকে মেয়েটা বেশ হেলদি, খেতেও ভালোবাসে। তা বলছে, ওর বাবা বলছে যে দেখো মেয়ে যখন খেতে চাইছে না, ওকে জোরাজোরি করো না, ওর যখন খিদে পাবে তোমাকে বলবে, তুমি ওকে খেতে দিও। বেশ গেল। রাত যখন 12টা, তখন হট করে ওর মা, মানে বাসন ঠাসন মাজা ঠাজা হয়ে গেছে, সবার ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, ওর মা ওর পাশে গিয়ে শুয়ে আছে। সবে ওর মায়ের ঘুমটা এসছে, চোখটা বন্ধ করেছে, ওর মাকে পাশ থেকে ডাকছে হাত নেড়ে। ওর মাকে বলছে, এ মিনতি, আমার জন্য ভাত বসা। ওর মা না অবাক হয়ে গেছে, নাম ধরে ডাকছে? নাম ধরে ডাকছে, এ মিনতি, আমার জন্য ভাত বসা। ওর মা না অবাক হয়ে গেছে যে ওর কি মাথা ঠাথা খারাপ হয়ে গেল, মেয়ে তো কোনোদিনও আমার নাম ধরে ডাকে না। বলছে আমার খুব খিদে পেয়েছে, তুই ভাত বসা। ওর মা ভাবলো যে খিদের চোটে হয়তো বলছে, সারাদিন খায়নি কিছু। ওর মা তুই তুকারিটা অতটা গ্রাহ্য দেয়নি। করেনি। ওর মা ভাতটা বসিয়েছে, ওর আন্দাজের থেকে একটু বেশি ভাতটা বসিয়েছে, যদি পরে আবার চায়টায় তো ভাতটা বসিয়েছে, যতটুকু খাবার টাবার ছিল ওইগুলো গরম ঠরম করলো, ভাত বসালো। ভাতটা আমরা জানি যে ভাতের মার গেলে আমরা সবে, ওর মা ভাত হয়ে যাওয়ার পর মারটা গেলে সবে রেখেছে। ও খাটে বসেছিল ততক্ষণ। খাট থেকে নেমে ও গরম ভাতের হাঁড়িটা খুলে, মানে ঢাকনাটা খুলে দুহাত দিয়ে গোগ্রাসে খেতে থাকে গরম ভাত। ওর মধ্যেই তরকারি, মাছ, মাংস সব একসাথে মেখে ও খেতে থাকে। ওই দেখে ওর মা অবাক, কিছুটা খাচ্ছে, কিছুটা ছড়াচ্ছে। মানে ওই দেখে ওর মা কি, ওর বাবা অবাক, এ কি, মানে হাঁড়িটা দু পায়ের মাঝে রেখে ওরকমভাবে খাচ্ছে দু হাত দিয়ে। এবার ও মানে এতটাই ওরা অবাক হয়ে যায় যে এটা কি ধরনের খাবার, এইভাবে তো কোনো মানুষ খায় না। তা ওর মা বলছে যে কী রে বাবু, তোর কি শরীর খারাপ করছে, এরকমভাবে খাচ্ছিস কেন? তখনও বলছে, কেন আমি খাচ্ছি তো সহ্য হচ্ছে না, দেখিস নি আমি সারাদিন কিছু খাইনি, আমাকে খেতে দে। তখন ওর বাবা বলছে, এতটা অ্যাগ্রেসিভ কেন হয়ে উঠলো হট করে? ঠিক আছে, ওরকমই ঘ্যাস ঘ্যাসে গলা দিয়ে একটু সাউন্ডটা বাড়িয়েই ওর মাকে বলছে যে দেখছিস না আমি সারাদিন কিছু খাইনি, তোর সবেতে জাল আমি খাচ্ছি। তো ওর মা ওকে কিছু বলেনি সেদিনকে। ঠিক আছে, খেলো, খাওয়া দাওয়া হয়ে গেল, সারা মুখে এঁঠো, দু হাত এঁঠো। ওর মা হাত মুখ ধুয়ে দিল। ধুয়ে দেওয়ার পর ওর মা ওকে নিয়ে পাশে বিছানায় শুয়ে পড়লো। ওর মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যে কি হলো, ওর কি কোনো রকম নার্ভের প্রবলেম দেখা দিল? আমরা বেসিক্যালি যেটা সবাই ভাববি প্রথমে যে ওর বোধহয় কোনো নার্ভের প্রবলেম দেখা দিয়েছে বা কিছু। তা ওর মা মাথায় হাত বুলাতে শুরু করলো। হাত বুলাতে বুলাতে ও সেদিনকে কিছু না, ও ওরকম চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লো দুজনই। সকালবেলা উঠে সেম ওরকম ব্রেকফাস্ট যখন অফার করলো ওর মা, সেম না এখন খাবো না, আমার ইচ্ছা নেই। আবার সে রাতে একই ঘটনা, সারাদিন কিছু খায় না, রাত হলেই ওর হাঁড়ি শুদ্ধ ভাত, ওরকম মাছ থাকলে মাছ, মাংস এগুলোও খেতে থাকে। ওর মধ্যে আরেকটা অস্বাভাবিকতা দেখা যায়, সেটা হচ্ছে ওর আমিষের প্রতি ভীষণ ঝোঁক বেড়ে যায়। আচ্ছা, আমিষের এমনকি এঠো যে মাংসের হাড় বলো, যেদিনকে মাংস হতো মাংসের হাড়, মাছের যে কাটা, সেগুলো শুদ্ধ চিবিয়ে খেয়ে ফেলতো। মানে ওর এতটাই আমিষের প্রতি ওর ঝোঁক বেড়ে যায়। আর ওর মা একটা জিনিস লক্ষ্য করলো, বাড়িতে প্রচণ্ড পরিমাণে একটা আষ্টে গন্ধ সবসময় ছড়াতে শুরু করে। এটা কবে থেকে লক্ষ্য করলো? এটা হচ্ছে ওর অসুস্থতা হওয়ার পর থেকে। আচ্ছা, ঠিক আছে, প্রথমে একটা মাইল্ড গন্ধ ওর মা নাকে পেত, ভাবতো হয়তো রান্না ঠান্না করছি, এরকম গন্ধ তো প্রায় থাকে, কিন্তু ওই গন্ধটা দিনের দিন তীব্র হতে থাকে এবং অনেকক্ষণ ধরে স্টে করতো। আর রাত হলেও তীব্রতাটা আরও বাড়তো। ওর মা সবই মানে ফিনাইল, ডেটল সব কিছু দিয়েই ঘর দোর পরিষ্কার করতো, রুম ফ্রেশনার দিত, কিন্তু কিছুই কাজ করতো না। তা একবার ওর মা রান্নাঘরে রান্না করছে দুপুরবেলা। তা হট করে ওর মা, মানে ওদের ঘরে জলের যে সিস্টেম, জলের ড্রাম ঠাম সব ওদের ঘরে রাখা থাকে,
কিচেনের থেকে দূরে, মানে ওদের ঘরেই রাখা। তা ওর মা রান্নার জন্য জল আনতে যখন যায়, হট করে দেখে যে ওর মেয়ে পাখায় উন্না পেঁচিয়েছে আচ্ছা, গলায় দড়ি দেবে বলে। ওকে। অলরেডি ও সুইসাইড অ্যাটেম্প করতে যাচ্ছে। ওর মা দেখে অবাক, মানে ভয় পেয়ে গেছে ওর মা। সাথে সাথে ওকে ধরে চেপে নামানোর চেষ্টা করে। আমি আগেই বলেছি মেয়েটা খুব হেলদি। ওর মা তাও পাচ্ছে না, ওর মাকে চড়থাপ্পড় মারতে শুরু করে, ঠিক আছে। এমনকি ওর মা চুলি মুটি ধরে মারে, ওর মাকে চড়থাপ্পড় মারে। এবার ওর মা বলছে যে বাবু তোর কী হয়েছে? ওর মা প্রায় কাঁদো কাঁদো যে তোর কী হয়েছে, তুই এরকম কেন করছিস, ঠিক আছে। তারপরে নামানোর পর বলছে হ্যাঁ আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে যেতেই হবে। বলছে তুই এরকম করিস না, কী হয়েছে বল, তোর কি কোনো ভেতরে কোনো কষ্ট হয়েছে, তোকে কি কেউ কোনো কষ্ট দিয়েছে? ওর মায়ের প্রথম ভাবছে যে এই বয়সে যেটা হয়, প্রেম ঘটিত হয়তো কোনো কিছু, ও মনে আঘাত পেয়েছে, তারপর থেকে হয়তো ও এরকম চেঞ্জ হয়ে গেছে। তা ওর মা প্রথমে এটাই স্ট্রাইক করেছে ওর মাথায় যে হয়তো মা বাবা বলে আমাদের কিছু বলছে না, হয়তো কোনো বন্ধু বান্ধবের সাথে ওর কোনো ঝগড়াঝাটি হয়েছে, তাই ও এরকম করছে। তা হট করে ওর মা ওর বাবার সাথে, ওর বাবা যখন বিকালবেলা বাড়ি ফেরে তখন ওর মা বলছে দেখো মেয়ে আজকে এরকম একটা ঘটনা ঘটাতে গেছিলো, আমি যদি না যেতাম সেই সময় ঘরে একটা অঘটন ঘটে যেত। তা বলছে তুমি এক কাজ করো, তুমি ডাক্তার দেখাও মেয়েকে। ওর মা ডাক্তারখানায় নিয়ে যায়, ওর ডাক্তারকে সব কিছু বলে। ডাক্তার নর্মাল ঘুমের ওষুধ আর নার্ভকে কন্ট্রোলে আনার জন্য ওষুধ দেওয়া হয়, দুটো ওষুধ দেয়। তা ওই ওষুধের ফলে ও ঘুমায়, মানে সারাদিনই বলতে গেলে ঘুমায়, কিন্তু রাত্রে ঠিক জেগে যায়। আচ্ছা, রাত্রেও ঠিক জেগে যায়, আর রাত্রে সেই ওরকম বুভুক্ষুর মতন ও খেতে শুরু করে। আর ওর মধ্যে বিভিন্ন ধরনের আরও অ্যাবনর্ম্যালিটি দেখা যায়। সেটা হচ্ছে ও নিজেকে নিজে আঁচড়ায়, ঠিক আছে, নিজেকে নিজে আঁচড়াতো। এমনকি স্নান করতো না, ব্রাশ করতো না, মানে একটা আবর্জনা স্তূপ হয়ে গেছিলো। নখ কাটতো না। আমরা জানি মেয়েরা সাজতে গুজতে কতটা ভালোবাসি আমরা সবাই, ওর মধ্যে সাজগোজ কমপ্লিটলি উঠে গেছিল, ঠিক আছে। পুরো দেখে যে কেউ দেখতো ভয় পেত, ওরকম একটা অবয়ব মানুষ যখন পরিণত হয় ওরকম অবয়বে। তা ওর মা ওষুধ চালাচ্ছে 1-2 সপ্তাহ, দেখছে যে নার্ভের ওষুধ দেওয়াতে কিছুক্ষণ কন্ট্রোলে থাকলেও সেই আবার একই, নিজেকে নিজে আঁচড়াতো। যেই ওর কাছে আসতো তাকে ধরে মারতো, তাকে ধরে আঁচড়াতো। তা ওর মা বললো যে মায়ের মন তো, ওর মা বললো একবার আমি মসজিদ বাড়ি যাই। আমরা জানি যে ঢাকা শহরে পীর বাবাদের কতটা ইয়ে থাকে, নাম থাকে। তা একজন পীর বাবাকে ওর মা নিয়ে আসে। পীর বাবাকে দেখার সাথে সাথে মেয়েটা চিৎকার করে ওঠে, একে এক্ষুনি আমার বাড়ি থেকে বার কর, আমার সহ্য হচ্ছে না। তোকে কে কে আনতে বলেছে? আমি রাত্রেবেলা খাই, তোর সহ্য হয় না? ওই আমি খাচ্ছি বলে তুই একে নিয়ে এসছিস? তো বলছে যে দেখ বাবু, তোর খাওয়ার জন্য না, তোর মধ্যে কিছু কিছু অস্বাভাবিকতা দেখছি বলে একে নিয়ে এসছি, আর তুই একে দেখে এরকম রাগ করছিস কেন? ও এমন একটা সময় আসে তর্কাতর্কিতে যে পীর বাবাটাকে প্রায় উঠে মারতে যায়। তা পীর বাবাটা দেখে বুঝতে পারে, তা ওর মাকে দেখে বলে যে দেখুন বৌদি, এটা আমার হাতে নেই, আমি কিছু জিনিস দিয়ে যাচ্ছি আপনাকে, আপনি ওকে এগুলো অ্যাপ্লাই করতে পারেন ওর ওপর, কিন্তু এটা আমার ওপর নেই। তা একটা কার্ড দেয়, বলছে এই কার্ডটা ওর বাঁ পায়ে বাঁধবেন, একটা জল দিয়ে যায়, এই জলটা ঘরে ছেটাবেন। তা বলছে ঠিক আছে। যখন পায়ে কার্ডটা বাঁধতে যায়, প্রায় ওর মাকে এমন ভৎসনা করে, এমন মারতে যায়, প্রায় ওর মাকে মেরেওছে, ঠিক আছে। 2 চড়থাপ্পড় ওর মায়ের অভ্যাস হয়ে গেছে, কারণ প্রায় এই ঘটনা 1 সপ্তাহ ধরে চলছে ওদের বাড়িতে, ঠিক আছে। দেখো আজ আমাদের সাথে যাই হোক, মাদের কাছে সন্তান আগে, অবশ্যই। মা নিজের লাইফটা স্যাক্রিফাইস করে দেবে সন্তানকে বাঁচানোর জন্য। ওর মা ভাবছে যে আমার মেয়ে অসুস্থ, আমার মেয়েকে ঠিক করতে হবে।
তা ওর মা যে করে হোক পায়ে কাঠটা বাঁধে, আর পীর বাবা বলেছিল ওর কাঠটা বাঁধার সাথে সাথে ওর গায়ে ওই জলটা ছেটাতে। গায়ে জল ছেটানোর সাথে সাথে ও চিৎকার করে ওঠে, মানে এত জোরে চিৎকার করছে যেন গায়ে জানি অ্যাসিড পড়লে মানুষে যেরকম চিৎকার করে ওঠে সেরকম চিৎকার করে উঠেছে। ওর মা ভাবছে যে জলে কি কিছু মেশানো আছে, এরকম করছে, ওর হয়তো গায়ে হাত পায়ে জ্বালা করছে। ওর মা নিজের গায়ে দিল না, ওর মায়ের শরীরে কোনো রিয়াকশান নেই, নর্মাল জল, ও এরকম চিৎকার করছে কেন? তা ওরকম হলো, জল ছেটানোর পর চিৎকার টিৎকার করার পরও অজ্ঞান হয়ে যায়, কোনো সার থাকে না প্রায় 2 ঘন্টা। তাও যখন আস্তে আস্তে জ্ঞান ফেরে তখন কিছুটা নর্মাল হয়। তখনও মিনতি বলে আর ডাকেনি, মা বলে ডেকেছিল। আচ্ছা, মা আমার খুব শরীর খারাপ লাগছে, আমি একটু জল দাও। ওর মা প্রায় কাঁদো কাঁদো অবস্থা, যে এতদিন ধরে মা মিনতি মিনতি বলে ডাকছে, তুই তুকারি করছে, হট করে মা বলে ডেকেছে। ওর মা কষ্টই পেয়েছে, মানে একটা ইমোশনাল হয়ে গেছে ওর মা। তা জল ঠল দিয়েছে, ওর মা মাথায় হাত হাত বুলিয়ে বলছে, বাবু তুই কিছু খাবি? বলছে হ্যাঁ মা, আমার একটু কিছু খেতে দাও। তা ওর মা ডিম টোস্ট করে আনে ওর জন্য, ও একটুখানি খেয়ে বমি করে দেয়। আচ্ছা, বলছে মা প্রচণ্ড আষ্টে গন্ধ লাগছে, আমি খেতে পাচ্ছি না। ওর মা বলছে যে মেয়ে এত রাত হলেই আমিষ খাচ্ছে, এমনকি মাংসের হাড় মাছের কাটা ঠাটা চিবিয়ে খেয়ে ফেলছে, সে বলছে যে আমি আমিষ খেতে পাচ্ছি না, আমিষের গন্ধ সহ্য করতে পারছি না, তুমি আমার নর্মাল কিছু মুড়ি জল ঠল কিছু দাও, জল মুড়ি দাও। তা ওর মা তাই দিয়েছে, খেয়ে দে। তা সেদিনকে রাতের মতন ও চুপ করে বসেছিল সারা রাত খাটের ওপর। ওর মা বলছে তোর ঘুম আসছে না? বলছে না মা, মানে ঘুম আসছে না। তা ওর মা কী করলো যে ঠিক আছে ওর হয়তো ঘুম আসছে না, ওষুধটা একবার খাওয়াই। তা ওষুধটা খাওয়াতে ন্যাচারালি ঘুমের ওষুধ খেলে মানুষ ঘুমিয়ে পড়ে, ও ঘুমিয়ে পড়েছে। ওদের বাড়িতে কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। ওর মা পশু পাখি ভীষণ ভালোবাসে, 2 বেলা করে কুকুর বিড়ালকে খেতে দেওয়া। ওদের বাড়িতে গবাদি পশু আছে, গরু আছে, ছাগল আছে। আমরা জানি যে এখনও ঢাকা শহরে মানুষজন এসব পোষে। ওর মা দেখছে যবে থেকে এই ঘটনাটা লাবণ্যর সাথে ঘটছে, বাড়িতে কোনো কুকুর বিড়াল আসছে না। ওর মা কিন্তু ডেলি 2 বেলা করে ওর মা কিন্তু ওদেরকে খেতে দিত, কুকুর বিড়াল কিচ্ছু আসছে না। ঠিক আছে, এমনকি ওদের বাড়ির চৌহদ্দি অবধি আসছে না। ওর মায়ের এটা খটকা লাগে। এমনকি গরু ছাগলও একটু একটু অসুস্থ হতে শুরু করে, বিভিন্ন ওদের শরীরে রোগ দেখা দিতে শুরু করে। ঠিক আছে, ওর মার ভালো লাগছে না জিনিসটা। ওর মায়ের খালি একটা জিনিসই ওই পীর বাবার কথা মাথায় ঘুরছে যে এই জিনিসটা আমার হাতে নেই। ঠিক আছে, তা ওর বাবারও ব্যবসায় লস হতে শুরু করে, বিভিন্ন ধরনের যেরকম সাংসারিক অশান্তি, সবসময় একটা মন মেজাজ খারাপ সবারই, এরকম পশুদের শরীর খারাপ। এমনকি বাড়িতে কোনো পাখি এসেও বসতো না। আমাদের নর্মাল যে বাড়িতে ছাদে পাখি এসে বসে সেরকম কোনো কিছু ওর মা দেখছে যে জানি পুরো প্রকৃতিটা ওদের বাড়িটাকে বয়কট করে দিয়েছে, প্রকৃতির বিরুদ্ধে চলে গেছে। হ্যাঁ, পুরো একটা থমথমে হয়ে গেছে ওদের বাড়িটা। আর সারাক্ষণ বাড়িতে ওরকম আষ্টে আষ্টে গন্ধ। ওর মা থাকতে পারছিল না, মানে মনের মধ্যে এরকম একটা অশান্তি, এরকম একটা বাড়িতে এরকম সিচুয়েশন। তা ওর মা ভাবলো যে ওদেরই জানাশোনা একটা তান্ত্রিক আছে, সে তান্ত্রিকটার কাছে যায়। সে হিন্দু তান্ত্রিক? হ্যাঁ, সে হিন্দু। তা গিয়ে বলছে যে সব ঘটনা বলল যে এরকম এরকম হয়েছে। তা বললো যে ঠিক আছে তুই চল, আমি তোর বাড়ি যাব। উনি বয়স্ক যথেষ্ট, নিজের মেয়ে হিসাবে স্নেহ করে ওর মাকে। তা গেল, উনি গিয়ে প্রথমে মেয়েটাকে দেখে উনি একটু স্তব্ধ হয়ে গেছে, মানে 2-1 মিনিটের জন্য উনিও থেমে গেছিলেন। তা
ওর মায়ের দিকে, ওর দিকে প্রথমে তাকালো, তারপর ওর মায়ের দিকে তাকালো। তাকিয়ে উনি কি বলবে বুঝতে পারছে না, ঠিক আছে। বলছে, দেখ, যেটা এসছে তোদের বাড়িতে সেটা খুবই ভয়াবহ একটা জিনিস, ঠিক আছে। বলছে, আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। বলছে যে কি হয়েছে বাবা, আমাকে বলো। তখন বলছে যে দেখ, এখন আমি কিছু বলতে পারবো না, তোরা সেটা নিতে পারবি না। আমি কিছু ক্রিয়া করে যাচ্ছি, তোরা কিছুটা হলেও রিলিফ পাবি। তোর হাজব্যান্ডের যে ব্যবসার ক্ষতি হচ্ছে, এরকম একটা বাড়িতে পরিস্থিতি, কিছুটা রিলিফ পাবি, কিন্তু পরে আমাকে আরও কাজ আছে আমার। আপাতত প্রাইমারিলি আমি একটা ব্যবস্থা করে যাচ্ছি। তখন মেয়েটা ঘুমাচ্ছিল, ঠিক আছে, ওর মুখের দিকে তাকিয়েছিল, তা তাকিয়েই কথাগুলো বলছে। হট করে ওর চোখটা না খুলে যায়, খুলে গিয়ে বলছে, এই তুই এখানে কি করতে এসছিস? তান্ত্রিকটাকে দেখে বলছে, তুই এখানে কি করতে এসছিস? ওর মা আবার সেই জিনিসটা বুঝতে পেরেছে, আবার সেই তুই তুকারিও শুরু করেছে বড়দের সাথে। বলছে, তুই একে নিয়ে এসছিস না মিনতি? আবার আবার কাকে ধরে এনেছিস? আগে একটা পীরকে ধরে এনেছিলি, এ আবার কি? তখন বলছে, দেখ, এরকম অন্যদের সাথে ব্যবহার করিস না, আমার সাথে যা করছিস এরকম করিস না। তখন ও বলছে, এ বাড়িতে কোনো কাজবাজ হবে না, আমি থাকতে কোনো এসব কুসংস্কার, এসব ভাওতাবাজি আমি চলতে দেবো না। ও এমনভাবে কথা বলছে জানি কোনো 40-45 বছরের মহিলা অর্ডার করছে। আমাদের বাড়িতে যেমন বড়রা বলে যে এটা হবে না, এটা করবে না, ওই রেঞ্জে গিয়ে কথাটা বলছে। তা বলছি, একটু বাচ্চা আমি এইভাবে কথা কেন বলছে যে এই বাড়িতে আমি কিছু হতে দেবো না? তা ওর মা ওকে গিয়ে একটু বকেছে, একটু ধমকেছে, বাইরের লোকের সাথে তুমি এরকম ব্যবহার কেন করছো, এই সেই। তা ওর কথা তো গুরুত্ব দেওয়া হলো না। তা উনি একটা দিনক্ষণ দেখে বাড়িতে এসে একটা নর্মাল কাজ করে দিয়ে যায়, যাতে বাড়িটা অ্যাটলিস্ট মানে এই সবের থেকে একটু মুক্তি পায়, বসবাস উপযোগী হয়ে ওঠে জানি। কারণ থাকতে পারছিল না, মানুষ তো দূর, পশু পাখিও থাকতে পারছিল না ওদের বাড়িতে। যায় যেসব গবাদি পশু ছিল, বাইরের পশু পাখি তো অনেক দিন আগেই আসা বন্ধ করে দিয়েছে। তা কিছু কর্মকাণ্ড যখন শুরু হয়, ও তো সেই অশান্তি বাড়িতে শুরু করে। হ্যাঁ, এসব কি ভণ্ডামি চলছে বাড়িতে, এসব বাড়িতে ভণ্ডামি আমি চলতে দেবো না, তোরা খুব বার বেড়েছিস, আমি ব্যবস্থা নিচ্ছি দাঁড়া। তা ওর বাবা অবাক হয়ে যায়, ওর বাবার নাম রতন, অবাক হয়ে যায়। তা হট করে ওর বাবাকে বলছে, এই রতন, তোর বউকে বল এসব বন্ধ করতে। ওর বাবাও অবাক যে আমাকে তো এতদিন নাম ধরে ডাকছিল না, ও হট করে আমার নাম ধরে ডাকছে কেন? জানি ওর বাবা জানি ওর থেকে বয়সে ছোট, ওর মা জানি ওর থেকে বয়সে ছোট, এমন করে ডাকছে। তা উনি কাজবাজ করে চলে যান। ও বাড়িতে তখন তুমুল, একদিকে অশান্তি চলছে, একদিকে উনি কাজ টাজ করে দিয়ে উনি চলে যায়। তখনও কিন্তু ওর পায়ে, আমি বলে রাখছি, ওর পায়ে ওই কালো কাঠটা বাঁধা ছিল। আচ্ছা, ওটা তখনও বাধা আছে? তখনও বাধা আছে। ওর মা রান্না করতে করতে বলে, ভগবান মানে ওর মা হয়তো কোনো জন্মে পুণ্য করেছিল, ওর বাড়ির লোক পুণ্য করেছিল, তার জন্য ওর মা আবার সেই সেম জিনিসটা ঘটে। ওর মা খাওয়ার জল আনার জন্য ওর ঘরে ঢোকে, সেম জিনিসটাই ও আবার ওরকম গলায় পড়ে দিতে যায়। আচ্ছা, ঠিক আছে। ওর মা দেখে তো আবার ভয় পেয়ে যায়, নামায় ঠামায়, ওকে জোর জবরদস্তি করে নামিয়ে ওর মাকে তো ওরকমভাবে মারে ঠাড়ে আছড়ায়। ওর মায়ের সামনেই ও ওই কালো কাঠটা ছিঁড়ে ফেলে, পায়ে যেটা বাঁধা ছিল ছিঁড়ে ফেলেছে? হ্যাঁ, ওর মায়ের সামনে ওকে যে নামিয়েছে ওই তেজে ওর ছিঁড়ে ফেলেছে রাগে। ঠিক আছে। কাঠটা ছিঁড়ে যাওয়ার পর ওর মধ্যে আরও জানি পাওয়ার ও পেয়ে যায়, ঠিক আছে, আরও বাড়িতে উপদ্রব করতে শুরু করে দেয়। তা ওর মা আবার ওই তান্ত্রিককে ডেকে বলছে যে বাবা, আবার বাড়িতে এরকম হচ্ছে, আমার মেয়ে এরকম আবার শুরু করেছে, আপনি একটু আসুন।
ওই কর্মকাণ্ডের পর কিছুটা স্থিত হলেও আবার সেরকম আমি তোমায় যেটা বললাম যে আত্মহত্যা করতে গেছিল ওর মেয়ে। তা তান্ত্রিকটা এসে বলছে, তুই কি চাস? মেয়েটার দিকে তাকিয়ে বলছে। তখন বলছে, এরাও বুঝুক মেয়ে হারানোর যন্ত্রণা কাকে বলে। তখন বলছে, মেয়ে হারানোর যন্ত্রণা কাকে বলে মানে? তখন বলছে, এরাও একটু বুঝুক মেয়ে গলায় দড়ি দিলে কেমন লাগে, মেয়ের নিথর দেহ দেখলে কেমন লাগে। তখন বলছে, দেখ এটা এই কাজটা তুই করিস না, মেয়েটা তো সবে জীবনও শুরু হয়নি, একটা 13-14 বছরের মেয়ের জীবন নিয়ে তুই এরকম করছিস কেন? তখন বলছে, আমি একে নিয়ে যাব, এরাও সন্তান হারানোর যন্ত্রণাটা বুঝবে। তখন বলছে, মানে ওই তান্ত্রিকটা ওর বাবার দিকে তাকায়, তাকিয়ে বলছে, তোমার মেয়েকে তোমার পিসি ধরেছে। এখানে আমি তান্ত্রিকটা তখন বুঝতে পেরেছিল। এবার আমি পিসির ঘটনাটা বলি। লাবণ্যের বাবার পিসি একটা নিম্ন জাতের ছেলের সঙ্গে ভালোবাসা ছিল পিসিটার, ইয়াং এজে, ঠিক আছে। তা আমরা জানি যে এখনও কোথাও কোথাও আমরা ভালোবাসার ক্ষেত্রে জাতপাত দেখি, জাত দেখে বিয়ে দিই। আর ঢাকা শহরে তো আরও, বাংলাদেশে এইসব আরও দেখে মানুষে, ঠিক আছে। তা নিচু জাতের ছেলের সাথে ওর বাড়ির লোক বিয়ে দেয়নি পিসিটার, এমনকি ছেলেটাকে বেধড়ক মার মারে যখন জানতে পারে, প্রায় আধমরা করে দিয়েছিল, এতটা ক্রূরতাভাবে মেরেছিল, এমনকি পিসিটার সামনেই মেরেছিল। আচ্ছা, ছেলেটাকে, আমার এত কষ্ট হচ্ছে বলতে, ছেলেটাকে মেরেছিল। মানে পিসিটা এতটা ভালোবাসতো ছেলেটাকে, ওই কষ্টটা সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে দেয় ওর পিসি। এর জন্যই ও এতবার গলায় দড়ি দিতে গেছিল, ওকে। এর জন্যই কিন্তু ও মানে বারবার সুইসাইড ও গলায় দড়ি দিয়ে দিতে গেছিলো। অন্যান্য প্রসেসও তো আছে নিজেকে শেষ করে দেওয়ার জন্য, কিন্তু ওরকম ও সেমভাবে গলায় দড়ি দিতে যাচ্ছিল। তখন এই ঘটনাটা ওর বাবা জানতো, ছোটবেলায় বড়দের মুখে শুনেছে যে এরকম ওর পিসি গলায় দিয়ে মারা গেছে। তখন তান্ত্রিকটা বলছে, তোর কি চাই? তখন বলছে, আমি এই বাড়ি থেকে কাউকে একজন নিয়ে যাব, নাহলে আমি শান্তি পাবো না। এদেরও একটু বোঝা উচিত যে আপনজন চলে গেলে কেমন লাগে, ভালোবাসার মানুষ চলে গেলে কাছ থেকে কেমন লাগে। তো বলে, তুই এটা করে কি পাবি? তুই তো শান্তি পাচ্ছিস না, তোকে যদি আমি মুক্তি দিই, শান্তি দিই, সেটা ভালো হবে না প্রতিহিংসার চোটে তুই যে এইগুলো করে বেড়াচ্ছিস সেটা ভালো? তার মানে আমি কোনো কথা শুনতে চাই না, আমার মুক্তি লাগবে না, আমি এদেরকে, এরা যে সাফার করবে সেটা আমি দেখতে চাই। মানে ওনার আত্মাটা পুরোপুরি প্রতিশোধ পরায়ণ হয়ে গেছিল। আর প্রতিশোধ পরায়ণ আত্মারে ভীষণ ডেঞ্জারাস হয়, ভীষণ ডেঞ্জারাস হয়, কারণ বহুদিন ধরে সাফার করতে করতে এরা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। আর আরেকটা কথা অরিত্রদা, যারা এই ভালোবাসা না পেয়ে আত্মহত্যা করে বা কোনো কিছু মানে আশা ভঙ্গ হয়ে যদি কেউ আত্মহত্যা করে, তাদের ভিতরে প্রচুর কষ্ট থাকে। ওর পিসি তো কোনো অন্যায় করেনি সেই ছেলেটাকে ভালোবেসে, শুধু ছেলেটা নিম্নজাত ছিল বলে ছেলেটাকে ওরকমভাবে চোখের সামনে মেরে আধমরা করে দেওয়া, এটা তো একটা মানুষের কাজ হতে পারে না। ওর পিসি তো অমানসিক কাজ, এটা পুরোপুরি। ওর পিসি তো কোনো অন্যায় দাবিও করেনি, ভালোবেসেছিল একজনকে। তা ওই এতটা হিংস্র বোধহয় পশু পাখিরাও হয় না। না, পশু পাখির মধ্যে ভালোবাসা থাকে, পশু পাখি কিন্তু জাতপাত দেখে না, এক্স্যাক্টলি, আমরা কিন্তু জাত দেখি। এবারে ওর পিসি বলছে যে এরকম নিয়ে যাব। ওদের বাড়িতে ওর মা, ওর বাবা, লাবণ্য আর ওর দাদু থাকতো। আচ্ছা, দাদুটা কিন্তু 70 ঊর্ধ্ব হলেও অরিত্রদা প্রচণ্ড ফিট ছিল, ঠিক আছে। ওর দাদু এগুলো দেখতো, বয়স্ক মানুষ তো বেশি ইনভলভ করতে চাইতো না, যে কি হবে দেখে কষ্ট পাবে, আবার সেই পুরনো স্মৃতি মনে পড়বে। বলছে, তুই যাই করে নে, এই বাড়ি থেকে আমি কাউকে একজন নিয়ে যাব। মানে এটা তান্ত্রিককে বলছে? তান্ত্রিককে বলছে, সবার সামনে বলছে। আচ্ছা, তা বলছে ঠিক আছে দেখা যাক। ও সেদিনকে তান্ত্রিকটা কিছু করেনি, বেরিয়ে আসে,
কারণ যত কথা বাড়বে তত অ্যাগ্রেসিভ হয়ে উঠবে, আরো বেশি রিভেঞ্জফুল হয়ে যাবে। আরও বেশি রিভেঞ্জফুল হয়ে উঠবে। হুম। 3-4 দিনের মাথায় আমি তোমাকে বললাম না অরিত্রদা, ওর দাদু থাকে বাড়িতে, ওর মায়ের বাবা, ঠিক আছে? আচ্ছা, মানে ওদের বাড়িতে ওর মায়ের বাবা থাকে। হ্যাঁ। ওকে। কিন্তু ওর মায়ের বাবা সবটাই জানতো, ঠিক আছে? আমরা দেখবে বয়স হয়ে গেলে, মা মারা গেলে বাবাকে নিজের কাছে এনে একদম, রাখে, হ্যাঁ। অনেক মেয়েই রাখে। 70 ঊর্ধ্ব একজন বয়স, কিন্তু কোনো রোগ ছিল না শরীরে। আচ্ছা। ওর মা একবার সকালবেলা চা দিতে গেছিলো ওর বাবাকে। ওর বাবা মানে আমরা যেরকম মারা সকালবেলা উঠে সবাইকে চা করে দেয়, খাবার করে দেয়, তখন ওর মা চা করে সামনে টি টেবিলে রেখে ডাকছে, ও বাবা ওঠো, সকাল হয়ে গেছে, চাটা খাও। দেখছে ওর বাবা সাড়া দিচ্ছে না, 2-3 বার ডাকছে ওর বাবাকে, ও বাবা, ও বাবা ওঠো, দেখছে সাড়া দিচ্ছে না। গায়ে হাত দেওয়াতে দেখছে বডি পুরো ঠান্ডা, ও বডি পুরো ঠান্ডা। যখন ডাকছে, যখন মুখটা ফেরালো, দেখছে অর্ধেক জিভ বেরিয়ে ওর বাবা মারা গেছে। তখন ওর মাথায় স্ট্রাইক করলো যে এই বাড়ি থেকে আমি কাউকে একটা নিয়ে যাব। ওর মা তো অঝরে কান্নাকাটি শুরু করে, বাবা, মা অনেক দিন আগেই মারা গেছে, বাবা মারা গেছে। ওরকম একটা সুস্থ সবল বৃদ্ধ হলেও কোনো রোগ ছিল না, হট করে এরকম পরের দিন নিজের বাবার মরা মুখ দেখলে তো যে কেউ ভেঙে পড়বে। তা ওর মা খুব কান্নাকাটি করে, বাড়িতে লোকজন জড়ো হয়ে যায়, এরকম এরকম হয়। ওর বাবার কাছে খবর যায়, ওর বাবা তড়িঘড়ি করে আসে। এবারে ওর বাবারও মাথায় স্ট্রাইক করে যে এরকম একটা ঘটনা ঘটে। তখন দুজন মানে আফটার যা যা শ্মশানে কার্য সম্পন্ন করে ওর বাবা বাড়ি ফিরে এসে ওর মায়ের সাথে ওর বাবাই মুখাগ্নি করে, কারণ ওর মা হচ্ছে একমাত্রই মেয়ে, কিন্তু জামাই আমরা জানি পুত্র সম, ওর বাবাই শেষকৃত্য করে। তা ওর বাবা বলছে যে দেখো, আমরা তো একজনকে হারালাম এরকম সুস্থ সবল, আমার মেয়েটাকে নিয়ে যাবে না এর কি মানে? আমাদের তো একটা মাত্র মেয়ে, ঠিক আছে? তা বলছে যে তুমি ঠিকই বলেছো, আমি আবার যাব কালকে ওনার কাছে, তান্ত্রিকটার কাছে। বলছে ঠিক আছে তুমি যাও, গিয়ে এরকম বলো যে এরকমভাবে তোমার বাবা উনি মারা গেছেন। এবার রাত হয়ে গেছে, মানে রাতে যে হোক আমরা যেরকম অসুচের খাবার ঠাবার যা হবিষ্যান্ন খাবার ঠাবার খেয়ে ওর মা বাবা শুয়ে পড়েছে। হট করে রাত্রিবেলা ওর মা খেয়াল করে, দেখবে মানে এই সময় তো কারোরই ঘুম আসে না, ওদের বাড়িতে যে সিচুয়েশন চলছে, ওর অলরেডি মেয়ে একজনের এরকম, মৃত্যু হয়েছে, ওর মেয়েটা মা এরকম ভাবে হয়ে- এফেক্টেড। হ্যাঁ হ্যাঁ। তা ওর মা এরকম চোখটা ঘুমের ঘরে হট করে চোখটা খুলেছে। খোলাতে দেখবে ঘরের মধ্যে যতই অন্ধকার থাকুক, স্ট্রিট লাইটটা তো পড়ে বাড়িতে, জানলা ভেদ করে স্ট্রিট লাইট ঢোকে। ওই স্ট্রিট লাইটের মাধ্যমে দেখছে দেওয়ালে বিভিন্ন ধরনের ছায়া, অবয়ব, বিভিন্ন, একটা না অনেকগুলো। আচ্ছা। শ্যাডো শো হলে যেরকম হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরকম। ওর মানে আটকে উঠেছে যে এটা কী হচ্ছে ঘরের মধ্যে, এগুলো কি? ওর বাবাকে ডাকছে যে ওঠো ওঠো ওঠো, ঘরের মধ্যে এরকম দেখছি। বলছে দেখো তুমি ক্লান্ত আছো, এরকম এরকম সব সময় তুমি এই জিনিস নিয়ে ভাবছো বলে তুমি এগুলো দেখছো। বলছে না গো, বিশ্বাস করো আমি দেখছি এরকম। ঠিক আছে, ওর বাবা উঠলো, ওর বাবা কিছু দেখতে পাচ্ছে না। বলছে কই, কিছু তো নেই। বলছে তুমি বিশ্বাস করো আমি দেখেছি, তুমি কিছুক্ষণ জেগে থাকো তুমিও দেখতে পাবে। 10-15 মিনিট হয়ে গেল, ওর বাবা কিন্তু দেখতে পাচ্ছে না। ঠিক আছে, বলছে তুমি এসব সারাদিন নিয়ে ভাবছো, এরকম মেয়েটা অসুস্থ হয়ে গেছে, বাবা মারা গেছে, সারাদিন ইয়ে করছো, আর আমিও প্রচণ্ড ক্লান্ত, আমি ঘুমাচ্ছি, আমি আর পাচ্ছি না। স্বাভাবিক, পারা যায় না এরকম একটা সিচুয়েশানে। ওর মা বসে আছে আফটার 5-10 মিনিট পর আবার ওর মা দেখতে পায় এই জিনিসগুলো। ওর বাবাকে আর ডাকেনি, জানে যে বিশ্বাস করবে না। ওরকম অবয়ব দেখছে, মানে দেয়ালের মধ্যে ঘোরাফেরা করছে। ওর মা থাকতে না পেরে ও পরের দিন আবার সেই তান্ত্রিকটার কাছে যায়,
গিয়ে বলছে সব ঘটনা বলল, বলছে আমি এক্ষুনি যাব। গেল, গিয়ে বলছে যে ওর মেয়ের দিকে তাকিয়ে বলছে যে তোর আর কী চাই, তুই এখন ঘরে মানে প্রেত ডাকছিস। ওকে। উনি দেখেই ঘর দেখেই বুঝতে পেরেছে যে আরও এন্টিটিস এর দরজা খুলে দিয়েছে, ঠিক আছে, আরও ভয়াবহ করে তুলছে বাড়িটাকে। তখন মেয়েটা বলছে যে দেখলি তো, আমি বলেছিলাম আমি একজনকে নেব, আমি নিয়ে ছাড়লাম, এবার আমি এই মেয়েটাকেও নেব। তখন বলছে যে তুই তো বলেছিলি আমি একজনকে নেব, তুই আবার বলছিস যে এই মেয়েটাকেও নিবি, এই মেয়েটার জীবন শুরু হয়েছে যে তুই নিবি, তুই তোর কথার কিন্তু খেলাপ করতে পারিস না, তোর বল কি চাই সেটাই দেওয়া হবে, কিন্তু এই মেয়েটার জীবনটা তোকে ছেড়ে দিতে হবে। মা বাবার একমাত্র মেয়ে, এইভাবে জীবন নেওয়া যাবে না। আর যেসব জিনিস তুই শুরু করেছিস, ঘরে বিভিন্ন অবয়ব দেখতে পাচ্ছ ওর মা, এগুলোর মানে কিন্তু আমি জানি। তুই আরও যারা প্রেতাত্মা তুই তাদেরকে ডাকছিস, তুই বাড়িটাকে তো ধ্বংস করে দিচ্ছিস এই করে। তখন বলছে যে বেশ, আমি অনেকক্ষণ একে অপরের সাথে তর্ক বিতর্কের পর রাজি হয়, বলছে আমার বলি লাগবে। বলি লাগবে? হ্যাঁ, বলছে কিসের বলি লাগবে, বলে যে কোনো কিছুর বলি লাগবে আমার, বলি দিলে আমি একে ছেড়ে চলে যাব। তখন উনি জানে যে এরা তো নিরামিষই বলিতে সন্তুষ্ট হয় না, এদেরকে আমিষ বলি লাগে, পশু বলিতে সন্তুষ্ট হবে। তা ছাগ বলির ব্যবস্থা করা হলো। ওর বাবা যিনি তান্ত্রিক তিনি, আর পাশের বাড়িতে একজন প্রতিবেশী, মানে লাবণ্যের সম্পর্কে কাকা হয়, মানে আমরা যেরকম প্রতিবেশীদের কাকা বলে ডাকি, কাকু বলে ডাকি, সেরকমই তিনজনে শ্মশানে যায়। শ্মশানে গিয়ে বিধিবৎ ছাগ বলি হয়। ছাগ বলির সাথে সাথে আমি একটা কথা বলি যে উনি একটা পুতুল বানায়, ঠিক আছে, পুতুল বানায়, মানে পুতুলটা হচ্ছে ওই পিসির অবয়ব হিসাবে পুতুলটা বানানো হয়। আচ্ছা, ঠিক আছে। আরেকটা হচ্ছে মোচা আনে, ঠিক আছে। প্রথমে মোচাটা হচ্ছে একটা বাচ্চা হিসাবে, টিনেজার মেয়ে হিসাবে ওই মোচার প্রতীক, ঠিক আছে। যদি ও কথার আবার খেলাপ করে যেন মোচাটাকে আনা হয়। তুমি জানবে অনেক ক্ষেত্রে মোচার বলি দেওয়া হয়, ঠিক আছে, অনেক তান্ত্রিক ক্রিয়াতে কিন্তু মোচার বলি হয়। আচ্ছা, তুমি যে ছাগলের কথা বলছো, এটা কি ছাগলের কথা বলছো? হ্যাঁ তুমি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি একটু কারেক্ট করতে চাইবো তোমাকে। ছাগ বলি আর ছাগল বলি অনেকটা পার্থক্য রয়েছে। ছাগ বলি মানে ষড়রিপুকে বলি দেওয়া, হ্যাঁ, যেটা তোমার হচ্ছে আমাদের যে 6টা সেন্স আছে, হুম হুম হুম। লোভ, কাম, হুম। ক্রোধ, মায়া, মোহ, মাৎসর্য, এইগুলোকে তুমি তোমার জীবন থেকে যদি বলি দিতে পারো তাহলে তুমি একজন সিদ্ধ মানুষে পরিণত হবে। তো সেটা ওটাকে বলা হয় অবশ্যই। ছাগ বলি। হ্যাঁ, আর ছাগল বলি হচ্ছে ছাগল বলি। হ্যাঁ, কিন্তু দেখবে মানে আমরা তো সেটা বলি, কিন্তু কথার টার্মে আমরা বলি ছাগ বলি হিসাবে, সেই হিসাবে আমি বললাম। এবারে উনি সেরকমভাবে ক্রিয়া শুরু করে। প্রথমে মোচার বলি দেওয়া হয়। মোচার বলি দেওয়াতে ওর মা কিন্তু ওর সাথেই ওর বাড়িতে ছিল, ঠিক আছে। এরকম মোচার বলি দেওয়া হয়। মোচার বলি দেওয়াতে মানে পরবর্তীতে শোনা যায় নাকি ফার্স্ট যখন বলিটা পড়ে ও নাকি চিৎকার করতে শুরু করে, বাড়িতেই প্রচণ্ড চিৎকার করে, মানে ওর মা ওকে বেঁধে রাখতে পারছে না, এরকম করে ধরে রেখেছিল, পাচ্ছে না আটকাতে। তারপরে বিভিন্ন ধরনের পুজো হওয়ার পর তান্ত্রিক ছাগলের বলি দেয়। ছাগলের বলি দেওয়ার সাথে সাথে যে রক্তটা কালেক্ট করে, রক্তটা কালেক্ট করাতে ছাগলের মাথা রক্তটা নিয়ে ওর বাবাকে বলে হচ্ছে ওদের বাড়ি যে 3 মাথা মোড় যেখান থেকে ওকে পজেস্ট করেছিল সেইখানে গিয়ে রেখে আসতে। এটা হচ্ছে ওনার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে,
আর বলেছিল যে হাতে কিছু আগুন জাতীয় রাখতে, সিগারেট হোক, ধূপকাঠি হোক, কিছু রাখতে। আর তোকে কিন্তু পেছন থেকে ডাকবে, তোর নাম ধরে। ওর বাবাকে বলেছে? হ্যাঁ, ওকে। ওর বাবাকে বলেছে। ওর বাবা সেই অনুযায়ী সাথে সাথে যখন ক্রিয়া হলো, ক্রিয়ার সাথে সাথেই উনি যিনি কাকা ছিলেন তার সাথে গিয়ে 3 মাথার মোড়ে গিয়ে রেখে আসছে। হাতে একটা ধূপকাঠি জ্বলছিল, ঠিক আছে, মানে একটা আগুন তো রাখতে বলেইছে। এবার যখন ওর বাবা ফিরছে, ওর বাবাকে পেছন দিক দিয়ে নাম ধরে ডাকছে, রতন রতন করে ডাকছে। ওর বাবা জানতো যে এই আওয়াজটাকে, ওর বাবা পেছন ঘুরে আর তাকায় না। এবার তান্ত্রিকটা বলেছিল যে তুই যে ওকে ছেড়ে চলে যাবি, তোর কিছু একটা প্রমাণ দিয়ে যেতে হবে। তখন বলছে বেশ, আমি দিয়ে যাব। সেটা হচ্ছে ওদের বাড়ির সামনে একটা আম গাছ আছে, আম গাছের যে ডাল, সে ডালটা আমি ভেঙে দিয়ে চলে যাব। তা ওর বাবা যখন ঘরে ঢুকছে, বাড়ির সামনেই তো আম গাছটা, দেখছে একটা ডাল পড়ে আছে। আচ্ছা, মানে উনি চলে গেছেন। এবার ঘরে যখন ঢুকলো, দেখছে মেয়ে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তা কিছুক্ষণ পর সেন্স আসে, আসার পরেও 2-1 দিন তো খুবই অসুস্থ ছিল। তারপরে মেয়েটার মধ্যে বিভিন্ন নার্ভের প্রবলেমও দেখা যায়, ঠিক আছে। মেয়েটা এখন সুস্থ সবল আছে, এখন পরিবারটাও ঠিক আছে? এখন পরিবারটাও ঠিক আছে মোটামুটি। তো ও কি তোমার সাথে এই ঘটনাটা পুরোটা শেয়ার করেছিল? পুরোটা শেয়ার করেছিল। তুমি বিশ্বাস করবে না অরিত, যখন আমি শুনছি, আমি 2-3 দিন রাতে ঘুমাতে পারিনি। আর আমার একটা জিনিসই বারবার মনে হয়েছে যে মানুষ খুব কষ্ট না পেলে নিজের দেহটাকে ত্যাগ করতে চায় না। আমরা তো আমাদের বডিটাকে খুব ভালোবাসি, আমরা যেমনই হই। ওই ভালোবাসা না পেয়ে ওরকম একটা প্রত্যাখ্যান সহ্য করে যে নিজেকে শেষ করে দিল, এটা আমার খুব কষ্ট লেগেছে। মানুষের জীবনে ভালোবাসাটা, আমি মনে করি যে মানুষের জীবনে ভালোবাসাটা সবার আগে। মানুষ ভালোবাসা পেলে মানুষ সব কিছু করতে পারে। আর ওর পিসিটা তো কোনো অন্যায় কাজ করেনি বা অন্যায় আবদারও করেনি, সেটাই আমার খুব খারাপ লেগেছে। এটা খুব আমি ইমোশনাল হয়ে গেছিলাম। মানুষ কীরকম যে নিজের চোখের সামনে ওরকমভাবে নিজের ভালোবাসার মানুষকে মার খেতে দেখছে, কিছু করতে পারছে না, ওই কষ্ট সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে নিজেকে শেষ করে দিল। আমি একটা জিনিস বুঝি না যে মানুষের মধ্যে এতটা এরকম হিংস্র প্রবৃত্তি আসে কি করে, যে কোনো কারণেই হোক না কেন, আমরা একটা লিমিট অবধি কোনো মানুষের সাথে কন্ট্রাডিক্ট করতে গিয়ে বা তার সাথে মতবিরোধের কারণে হয়তো মুখোমুখি একটা মুখের কথায় একটা তর্কাতর্কিতে যেতে পারি, তার উপর রাগ করতে পারি, রাগ করে আমি তার সাথে কথা নাও বলতে পারি। কিন্তু মানুষের মধ্যে এই হিংস্র প্রবৃত্তিটা কি করে আসে যে একটা মানুষকে আমি মেরে ফেলবো, একটা মানুষের আমি গায়ে হাত তুলবো, মানে এই সেন্সটা কিভাবে আসে? আমি সিরিয়াসলি আমি প্রচুর ঘটনা দেখি, মানে আমাদের রাজ্যে বলো, এটা শুধু বাংলাদেশ বলে তো নয়, পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিনিয়ত প্রচুর ক্রাইম ঘটছে, প্রচুর এরকম ঘটনা ঘটছে। যেমন তোমার হচ্ছে এই জাতপাতের কথাই আমি বলছি, যে কোনো বাড়ির মেয়ে যদি নিচু জাতের ছেলেকে, বা কোনো বাড়ির ছেলে যদি নিচু জাতের মেয়ের সাথে বিয়ে করে বা প্রেম করে বা ভালোবাসে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তাদেরকে অত্যাচার করা, তাদের দুজনকে, মানে সেই তখন ওই পরিবারের মেন মোটিভটাই হয়ে যায় যে দুজনকে কী করে আলাদা করব। মেলানো আর আলাদা করার দায়ভার একমাত্র ওপরওয়ালার হাতে। তুমি ওপরওয়ালার ওপরে যেতে পারো না। মানে এই যে কর্মটা, যারা ভালোবাসা, অন্যের ভালোবাসাকে স্পয়েল করে, যারা অন্যের ভালোবাসাকে নষ্ট করে, তারা যে নিজেদের কর্মটা কতটা খারাপ করে, এটা হয়তো তারা নিজেরাও বুঝতে পারে না। অরিত্রদা, আমার একটা জিনিস মনে হয়, আমরা এখনও সেই বর্বর জাতিটাই আছি। আমরা আমাদের মধ্যে ওই হিংস্রতাটাই আছে, যে আমরা আগে গুহায় বাস করতাম, যেভাবে মেরে কেটে খেতাম, আমরা বোধহয় ওরকম ওই পশুত্বটা ভেতরে কোথাও না কোথাও এখনও আছে আমাদের। আমরা শুধু ওই পোশাকটাই পরতে শিখেছি, হাতের নখগুলো কাটতে শিখেছি, আমাদের যে একটা লেজ ছিল সেটা খসে গেছে সময়ের সাথে সাথে। কিন্তু ওই হিংস্রতাটা, ওই একে অপরকে মারা, একে অপরকে মেরে নিজের অধিকার নিয়ে নেওয়া, এইগুলো তো পশুর মধ্যেও থাকে। পশুও কোথাও গিয়ে নিজের গণ্ডিটা ক্রস করে না, আমরা যে গণ্ডিটা ক্রস করে ফেলি। এটা সত্যি, এই ঘটনাটা এতটা প্যাথেটিক। নিজের অধিকারের জন্য লড়াই করাটা জাস্টিফাইড, কিন্তু তুমি
অন্যের জিনিস ছিনিয়ে নিচ্ছ বা কারোর ভালোবাসা তাকে পেতে দিচ্ছ না, তারপরে একটা মানুষ মারা যাওয়ার পরেও এতগুলো বছর সাফার করছে, কতটা খারাপ কর্ম। মানে মানুষ এই জীবনে তার হিসাব রাখে না, কিন্তু একজন আছে যিনি সব কিছুর হিসাব রাখেন আর সুদে আসলে সব কিছু ফিরিয়ে দেন। এই যে ওর পিসি আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করলো, ওর পিসি কিন্তু আমরা জানি যে আত্মহত্যা বা অপঘাতে যারা মারা যায় তারা কিন্তু সহজে মুক্তি পায় না। একদমই তাই। আর কোথাও না কোথাও আমার মনে হয় যে একটা গোটা পরিবার ওর পিসিকে, মানে পিসি ঠাকুমা হবে ওই মেয়েটার, ওর পিসি ঠাকুমাকে আত্মহত্যায় প্ররোচনা দিল, বাধ্য করেছে আত্মহত্যা করতে। এটা আত্মহত্যা নয়, এটা খুন। হ্যাঁ, একদমই এটা একটা মার্ডার, এটা একটা প্ল্যান্ড মার্ডার। এটা একদমই ঠিক। মানে সিরিয়াসলি, মানে এই পুরো ঘটনাটা শোনার পর মনের মধ্যে এই কথাগুলোই চলছে। সাংঘাতিক। বাট সে যে তোমার সাথে শেয়ার করেছে, এখন ভালো আছে, এটা শুনেও আমার খুব ভালো লাগলো। আমাকে একটা কথা বলো তা নিয়ে, তুমি তো লেখালেখি করো, সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন থিওরি নিয়ে কাজ করো এবং সেখান থেকে আর্টিকেলস বলো, নিজের প্রবন্ধ বলো, সব কিছুই লিখছো। বাস্তবে তুমি ভৌতিক জগতে কতটা বিশ্বাস করো? দেখো দাদা, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানি, আমরা বাঙালি, আমরা বিবেকানন্দকে ভগবানের চোখে দেখি। বিবেকানন্দ কিন্তু একটা কথা বলেছিলেন, যতক্ষণ না তুমি নিজের চোখে দেখছো কোনো কিছুকে বিশ্বাস করো না। উনিও কিন্তু ভগবানকে বিশ্বাস করতেন না যতক্ষণ না শ্রীরামকৃষ্ণ ওনাকে ঈশ্বর দর্শন করান। আমরা কিন্তু সেটা সবাই জানি, ঠিক আছে? তা আমার সাথেও আমার একটা ছোট্ট ঘটনা আছে, যার পর থেকে কিন্তু আমি বিশ্বাস করতে শুরু করি যে কিছু এই দৃষ্টিগোচরের বাইরেও এক্সিস্ট করে কিছু জিনিস। এক্স্যাক্টলি, কারণ প্রত্যেকের ক্ষেত্রেই তাই হয়, যারা সত্যিই বিশ্বাস করে তারা কখনো না কখনো কোনো না কোনো ঘটনার মধ্যে দিয়ে গেছে। কি ঘটেছিল তোমার সাথে? আচ্ছা, আমার দাদা বাইরে পড়ছে তখন, ঠিক আছে? আমার দাদা হরিদ্বার তখন। তা আমি আর আমার বাবা বাড়িতে আছি, আমার মা মামা বাড়ি গেছিল আমার দিদার অসুস্থতার কারণে। তা আমি আলাদা ঘরে শুই, বাবা আলাদা ঘরে শুই। তা আমরা এখন সবাই রাত্রিবেলা ওয়েব সিরিজ দেখি, গান শুনি, প্রায় আমরা এখন নিশাচরে পরিণত হয়ে গেছি। আমরা আর সেই রাত্রে ঘুমাই না 10টার মধ্যে, যেন ছোটোবেলা আমরা ঘুমিয়ে পড়তাম, সেরকমই আমরা এখন। আমি একটা জিনিস দেখছিলাম, ইউটিউবে গান শুনছিলাম, দরজা লক করেই আমি শুই। হট করে দরজা জোরে ধাক্কালে যেরকম হয়, কেউ নক নক না, কিন্তু নক আমরা খুব আস্তে করি, ব্যাঙ্গিং, হ্যাঁ ওরকম জোরে আওয়াজ হয়েছে একবার। আমি কোনো সাড়া দিইনি, ঠিক আছে? আমার অন্তরাত্মা বলছে সাড়া দেওয়াটা ঠিক নয়। তা আমি হনুমান চালিসা ছাড়ি। মানে এটাও তো হতে পারতো তোমার বাবা এসে দরজা নক করছে। আমি ঘটনাটা বলছি তোমাকে, ঠিক আছে? তা আমি হনুমান চালিসাটা ছাড়ি, আমি ওই হেডফোনে শুনছি, হেডফোনটা খুলে দিয়ে আমি স্পিকারে দিয়ে হনুমান চালিসাটা ছাড়ি। এবার ছেড়ে আমি ঘুমিয়ে পড়ি, মানে শুনতে 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 চোখ লেগে যায়। হলো, আমি না ঘটনাটা বাবাকে বলিনি, ঠিক আছে? আমি হয়তো ভেবেছি বাবা হয়তো ডেকেছে, আমি সাড়া দিইনি, এটা আমার প্রথম একটা ভাবনা, কিন্তু ভেতর ভেতর অন্য একটা ভাবনা আমার চলছে, ঠিক আছে? হলো 2-3 দিনের মাথায় সেম ঘটনাটা ঘটে রাত্রিবেলা। আচ্ছা, ঠিক আছে? আমি একটা ঘটনা, একটা জিনিস আমি তোমায় বলি। মাঝে আমাদের বাড়িতে একটু পুজো পাঠ বন্ধ হয়ে গেছিল, আচ্ছা, হট করে, কোনো কারণ নেই। তা আমি সেম জিনিসটা হয়, ওরকম জোরে দরজা ধাক্কানো, সেম একবার। তা আমি ওরকম আবার হনুমান চালিসা ছাড়ি, যেটা আমরা হিন্দুরা সবার আগে যাকে স্মরণ করি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হলে বা কিছু ভুলভাল কিছু দেখলে, ও হনুমান চালিসা ছাড়ে। তা পরের দিন আমি সকালবেলা আমি উঠি না, আমি জিজ্ঞাসা করি তো বাবাকে যে কি বাবা কি আমাকে ডেকেছিল? পরের দিন বাবাকে গিয়ে বলছি, ও বাবা তুমি কি আমায় ডেকেছিলে অত রাতে? বলছে কটার সময়? বলছে আমি বলছি ওই 2টো নাগাদ। যত রাতে আমি তোকে ডাকতে হবো কেন? ওখান থেকেই আমার বিশ্বাসটা শুরু হয় যে ঘরদোর, আমরা সবাই জানি যে এখন আমরা ফ্ল্যাটে থাকি, ঘরদোর পুরো বন্ধ ছিল,
আমাকে ওই রাত্রেবেলা ওরকম আওয়াজ কি করে আসতে পারে। তখন থেকে আমার এসব আমি বিশ্বাস করতে থাকি। তারপরে আরও বিভিন্ন ঘটনা চোখে আসে, বিভিন্ন জিনিস এক্সপিরিয়েন্স হয়, তখন থেকে আমি মানে এই প্যারানর্মাল জিনিস বিশ্বাস করি। আরেকটা জিনিস, যদি আলো থাকে তাহলে অন্ধকারও থাকবে। সকাল হচ্ছে মানে রাত হবেই, এটা আমরা সবাই জানি। ঈশ্বর থাকলে শয়তানও আছে, আর পজিটিভ থাকলে নেগেটিভও থাকবে। পজিটিভ চার্জ, এটা বিজ্ঞানও বলে, মানে আমরা ফিজিক্স নিয়ে যারা পড়াশুনো করেছে, যারা গবেষণা করে, তারা সবাই জানে নেগেটিভ চার্জও আছে, পজিটিভ চার্জও আছে। কোনো একটা কিছু এক্সিস্ট করতে পারে না, এপিঠ থাকলে ওপিঠ থাকতে বাধ্য। একদম। আর আমার মনে হয় একটা জিনিস, এটা আমি নিজেকে দিয়ে ফিল করতে পারি, যে তোমার লাইফে এই ধরনের ঘটনা তখনই ঘটবে যখন ঈশ্বর তোমাকে তার কাছে টানার চেষ্টা করবে, বা একদমই যখন ঠিক। তোমার ঈশ্বরের কাছে যাওয়ার, বা তার সাথে কাছে যাওয়ার মানে আমি মৃত্যুর কথা বলছি না, মানে তোমার যখনই soul connection। আধ্যাত্মিক আপলিফমেন্ট হবে, তোমার যখনই একটা স্পিরিচুয়াল আপলিফমেন্ট হবে, তার আগের মুহূর্তে তোমার সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটবে। কারণ তুমি একটা জিনিস দেখবে, এটা ভৌতিক সিনেমা থেকে শুরু করে বাস্তব জীবনে বিদ্যমান। তার কারণ ভূতের সিনেমায় তুমি দেখবে সেই সবার আগে মরে যে সব থেকে বেশি শেয়ানা সাজে, রাইট? আর প্যারানর্মাল মানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিগুলো যখন হয় কারোর লাইফে, যখন কোনো রকম ভৌতিক ঘটনা ঘটে, তুমি দেখবে তাদের সাথেই ঘটে যারা জিনিসটাকে প্রচণ্ড পরিমাণে খেলো করে, যারা প্রচণ্ড পরিমাণে জিনিসটাকে নিয়ে উপহাস্য করে। তো যারা কোনো কিছুই মানে না, যারা ঈশ্বর মানে না, যারা ভূত প্রেত মানে না, কোনো কিছুই মানছে না, তাদের সাথে কোনো একটা ঘটনা ধরো ঘটলো, ঠিক তার পরের মুহূর্তেই কিন্তু তারা আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাবে। কারণ যখনই যন্ত্রণা তোমার জীবনে আসবে, যখনই কি বলবো, কষ্ট তোমার জীবনে আসবে, যখনই তোমার জীবন ক্রাইসিসে ভরে যাবে, তখনই তুমি ঈশ্বরের শরণাপন্ন হবে। আর আমার মনে হয় এই পুরো জিনিসটাই কানেক্ট। হ্যাঁ, এখানে একটা কথা বলতে চাই দাদা, যারা বিশ্বাস করে না কোনো কিছুতে, ঈশ্বর হোক বা ভূত প্রেত হোক, যারা বিশ্বাস করে না বলে, সো আমরা তাদেরকে বলি নাস্তিক। আদৌ কিন্তু নাস্তিক বলে কিছু এক্সিস্ট করে না, তারাও তো কোনো কিছুতে বিশ্বাস করে। তারা আজকে ঈশ্বর বিশ্বাস করে না, ভূত প্রেত বিশ্বাস করে না, মানলাম, তারা তো বিজ্ঞানটাকে বিশ্বাস করে, ওখানে তো তাদের আস্তিকতাটা আছে। সুতরাং কোথাও গিয়ে কিন্তু আমরা ফুল ফ্লেজেড নাস্তিক কখনো কেউ হতে পারে না। খুব বড় একটা কথা বললে, মানে তোমার এই একটা কথায় কিন্তু অনেকগুলো ধারণা একসাথে চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, আমাকে একটা কথা বলো, অনেকেই প্যারানর্মাল ওয়ার্ল্ড বা এই যে আমাদের এই জগতের বাইরের যে জগৎটাকে, এটাকে এনার্জি দিয়ে জাস্টিফাই করে। আবার অনেকে দাবি করে যে তারা কখনো কখনো কোনো সূক্ষ্ম জিনিস দেখেছে, যারা কখনো কখনো মৃত ব্যক্তিকে দেখতে পেয়েছে, যারা অনেক কিছু দেখে। তো দুটোর মধ্যে তুমি কিভাবে জাস্টিফিকেশন করবে যে পুরোটাই কি প্যারানর্মাল ওয়ার্ল্ড এনার্জি বেসড, নাকি কখনো কখনো মৃত ব্যক্তি যারা এই জগৎ ছেড়ে চলে গেছে তাদেরকে আবার দেখতে পাওয়া যায়? আচ্ছা, এখানে আমি একটা কথা বলি। আমরা এখন স্থূল দেহে আছি, আমাদের ভেতরে কিন্তু একটা সূক্ষ্ম দেহ আছে। আমাদের কাজকর্মের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতায় যে কর্ম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ জিনিস মানুষের জীবনে। ঠিক আছে, কর্মের ওপরে কিছু হতে পারে না। আমরা যা কর্ম করছি সেই বেসিসে কিন্তু আমাদের যে পরবর্তী যে জীবন আসবে, আমরা এই জীবনে মানুষ হয়ে এসেছি, পরবর্তী জীবনে মানুষ নাও হতে পারি, অন্য কিছু জীব হতে পারি। এই যে একটা জায়গায় আমরা জাম্প করব, তার মাঝে একটা সময় থাকে, ট্রানজিশনাল পিরিয়ড থাকে। সেই ট্রানজিশনাল পিরিয়ডে আমরা কিন্তু সূক্ষ্ম দেহে বাস করি। আর সূক্ষ্ম দেহে বাস করার সময় আমরা যে কর্মগুলো করেছি, ভালো হোক খারাপ হোক, আমাদের কিন্তু সেইগুলো মনে আসতে শুরু করে যে আমি এই জিনিসটা করলাম, আর রেকটিফাই করার কিন্তু সময় নেই। ওই রেকটিফাই করতে পারছি না, ওই কষ্টটা থেকে কিন্তু অনেকে ওই সূক্ষ্ম দেহটা নিয়ে এই যে আমাদের যে জীব জগতে চলাচল করে, যে আমি কিছু করতে পারছি না। নিজের কোনো মানুষকে ধরো বেঁচে থাকতে কষ্ট দিয়েছে,
ঠিক আছে, কিন্তু আফটার ডেথ, যখন আমাদের ডেথ হয় তখন কিন্তু তুমি জানবে যে ওই একটা সময় আসে 7 মিনিটে কিন্তু আমাদের সব কিছু মনে পড়ে যায় লাইফের। তখন আমরা মানে কি কি খারাপ কাজ করেছি আমাদের সব কিছু মনে পড়ে, কিন্তু আমরা ওটাকে আর শুধরাতে পারি না। ওই নিয়েই কিন্তু আমাদের মৃত্যুটা ঘটে যায়। আর যখন মৃত্যুটা ঘটে আমরা এই স্থূল দেহটা ছেড়ে শুষ্ক দেহটা বেরিয়ে আসে, আর তখন তারা ওই গিল্ট নিয়ে তারা নিজের আপনজনদেরকে দেখা দেয়। কোনো কষ্ট, কোনো বেদনা, কোনো কিছু নিজের ভেতরের গিল্ট নিয়ে তারা দেখা দেয়। ওই দেখেই অনেক মানুষ অজ্ঞান হয়ে যায় বা অনেক মানুষ ভয় পায়। এতে আমি বিশ্বাস করি যে ভয় তো অবশ্যই লাগবে, মৃত ব্যক্তিকে দেখলে ভয় লাগে, কিন্তু আমার মনে হয় যে তারা কোথাও কষ্ট পেয়েই নিজের আপনজনদেরই দেখা যায়। আর আমি মনে করি ভূত প্রেত এদেরকে না খোঁচালে, যারা নর্মালি ডেথ হয়েছে না খোঁচালে এরা কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না। যদি বিশেষত অপঘাতের মৃত্যুর মধ্যে সবথেকে বাজে যেটা হচ্ছে আত্মহত্যা, যদি কারোর জন্য কেউ আত্মহত্যা করে তাকে ক্ষতি করার একটা টেন্ডেন্সি থাকে। এছাড়া সহজে কিন্তু তারা কোনো ক্ষতি করে না। তারা হয়তো নিজের এক্সিস্টেন্সটা বোঝানোর চেষ্টা করে যে আমি আছি। নিজের দেহটা ত্যাগ করার পর সবাই কষ্টই পায় যে আমি আছি। আমরা জানি যে আফটার ডেথ আমরা সবাই প্রেতজনই প্রাপ্ত হই। শ্রাদ্ধের পর আমাদের মুক্তি হলো, ঊর্ধ্বগতি হলো কি নিম্নগতি হলো আমাদের কর্মের ওপর এটা বেশ। সুতরাং ওই হিসাবেই তারা দেখা দেয়। এক্ষেত্রে কি ডিপেন্ড করে যে ডেথটা কিভাবে হচ্ছে? হ্যাঁ দাদা, ডেথ কিন্তু কর্মের ওপর খুব ডিপেন্ড করে। আমরা জানি যে হিন্দু ধর্মে দোষ দেখা হয়, ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ। এবার যারা আত্মহত্যা করে মারা যায় বা যাদের অপঘাতে মৃত্যু, যাদেরকে খুন করে মানুষ বা করে মার্ডার করে দেয়, তাদেরও আত্মা কিন্তু সহজে মুক্তি পায় না। তাদের আত্মাও কিন্তু এই ত্রিপাদ দোষ, চতুষ্পাদ দোষ পেয়ে থাকে। ঠিক আছে, তাদের লাইফটা তো পুরো হতে দেয়নি। কিন্তু দোষ প্রাপ্তি তো হয় তোমার তিথি নক্ষত্র অনুযায়ী। হ্যাঁ, কোন দিনে মারা গেছে সেই হিসাবে কিন্তু আমাদের জন্মটাও যেরকম আমাদের কর্মের ওপর, জন্মানোর সময় আমাদের একটা বাচ্চার তৈরি হয়ে যায়, সেরকম মৃত্যুটাও কিন্তু আমাদের কর্মের ওপর ডিপেন্ড করেই মৃত্যু হয়। যেমন আমি তোমার একটা কথা বলি, পিতামহ ভীষ্ম মহাভারতের, উনি কিন্তু মকর সংক্রান্তির দিন মারা যায়। উত্তরায়ণে যখন দেবতারা জেগে ওঠেন, দিনটা কিন্তু খুব অস্পিসিয়াস, আমরা মকর সংক্রান্তি বলি। কেন তিনি ওই দিনে মারা গেলেন? কারণ তিনি কিন্তু নিজের জীবনে প্রচুর পুণ্য কাজ করেছেন। তিনি কিন্তু নিজের লাইফটা পুরো স্যাক্রিফাইস করে দিয়েছিলেন নিজের কাছের মানুষদের জন্য। তিনি কিন্তু সিংহাসনের লোভ কোনোদিনও করেননি। সুতরাং কর্মের ওপর কিন্তু দাদা খুব মানুষের ডেথ, মানুষের পরের জন্ম কী হবে সেটা খুব ডিপেন্ড করে। তাহলে একটা কথা বলো, যারা এই পুরো ব্যাপারটাকে অস্বীকার করে, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, প্যারানর্মাল, তাদের যুক্তিকে তুমি কিভাবে কন্ট্রাডিক্ট করবে? আমি একটাই তাদেরকে প্রশ্ন করতে চাই, তুমি কি লাইফে সবটুকু দেখতে পেয়েছো? সব কিছু দেখে ফেলেছো লাইফে? যারা নাস্তিক, আমি তোমায় একটু আগে বললাম, তাদেরও কিন্তু কোথাও না কোথাও আস্তিকতা আছে। তারা আজকে এই দিকটা মানছে না, বিজ্ঞান তো মানছে। একটা সময় কেউ বিশ্বাস করতো না যে সূর্য স্থির, পৃথিবী আর অন্যান্য গ্রহ নক্ষত্র তাকে ঘিরে প্রদক্ষিণ করছে। কেউ না কেউ আবিষ্কার করার ফলেই তো আমরা এটা জানতে পেরেছি। সুতরাং আমরা কতটুকু এই বিশ্বব্রহ্মাণ্ডকে আমরা আবিষ্কার করতে পেরেছি। তারা যে বিজ্ঞান বলে, তারা বিজ্ঞানটাকে কতটুকু আবিষ্কার করতে পেরেছে। বিজ্ঞান কিন্তু বেস হয়ে আছে আবিষ্কারের মাধ্যমে। আজ বিভিন্ন জিনিস আবিষ্কার হচ্ছে, তাই মানুষ জানতে পারছে। আর এখনো পর্যন্ত যদি আমি খুব ভুল না করি, আমাদের পৃথিবীর 50%ও বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। তুমি আজ বলো, বিজ্ঞান এত দূর এগিয়ে গেছে, বিজ্ঞান এইডসের ওষুধ আবিষ্কার করতে পেরেছে। ক্যান্সারকে কেমো দিয়ে কিছুটা নিরাময় করা গেছে, কিছুটা কিন্তু এমন কোনো ট্যাবলেট যেটা খেলেই ক্যান্সার হুট করে সেরে যায়, এমন কোনো ট্যাবলেট যেটা খেলে এইডসের পুরো ইয়েটাই নির্মূল হয়ে যায়, সেটা কি হতে পেরেছে? আজকে আমরা রেবিসের ইঞ্জেকশন নিই কুকুর বিড়াল কামড়ালে,
রেবিস হয়ে যাওয়ার পর কিন্তু ওই ইঞ্জেকশনটা আর কোনো কাজ করে না। আগে ভাগে আমরা প্রিকশন নিয়ে নিই। ওই রেবিস হয়ে গেলে কিন্তু মানুষ মারা যায়। ওই অবস্থা থেকে কি কোনো চিকিৎসক ফিরিয়ে আনতে পারবে? সুতরাং আমরা কিন্তু সবটুকু এক্সপ্লোর করতে পারিনি, এখনও কিন্তু আছে, বহু বছর লাগবে। আরেকটা জিনিস আমি তোমায় বলছি অরিত্রদা, আমরা কিন্তু খালি চোখে ব্যাকটেরিয়া, অণুজীব, পরমাণুজীব এগুলো কিন্তু আমরা দেখতে পাই না, যেগুলো আছে এগুলো দেখার জন্য কিন্তু আমরা অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকি। সেরকমই এই ভূত প্রেত বলো, ঈশ্বর বলো, এদেরকে দেখার জন্য কিন্তু একটা দৃষ্টি থাকে, একটা আধ্যাত্মিক লেভেলে গেলে সেই অন্তরাত্মার দৃষ্টি দিয়ে কিন্তু আমরা এগুলো দেখতে পাই। নিজেকে সাধন করার মাধ্যমে নিজেকে সেই স্পিরিচুয়াল লেভেলে নিয়ে গিয়ে কিন্তু আমরা দেখতে পাই। যারা খুব এই যে সাধক যারা, তারা কিন্তু আমরা কোনো প্রবলেমে পড়লে তাদের কাছে যাই, ঠিক আছে, যে এই প্রবলেম হয়েছে, তারা কি করে দেখে বলে দিতে পারে যে এর সাথে এই ঘটনাটা ঘটেছে, ওর সাথে ওই ঘটনাটা ঘটেছে, একে পোজেস্ট করেছে, ঠিক আছে। সুতরাং বিজ্ঞানের যেমন অণুবীক্ষণ যন্ত্র আছে, আমাদের প্রত্যেকের ভেতর সেরকম একটা অণুবীক্ষণ যন্ত্র আছে। সেটাকে আমরা নিজেদের সাধনা, ঈশ্বরের সাধনার মাধ্যমে সেটা লেন্সটা দিয়ে আমরা দেখতে পাই। তোমার সাথে যত কথা বললাম, আমার নিজেকে এখন অনেক বেশি সমৃদ্ধ মনে হচ্ছে তোমার সাথে কথা বলার পর। থ্যাংক ইউ সো মাচ তানিয়া, যে তুমি গল্পওয়ালাতে এসেছো। এবং সত্যি কথা বলতে, আমরা তো বহু মানুষের কাছে ঘটনা শুনি, আমরা প্রচুর এপিসোড করি, বাট আজকের এপিসোডটা অনেস্টলি আমার ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, আমারও এখানে এসে খুব ভালো লাগলো। কারণ তুমি আজকে প্রথমবার ক্যামেরার সামনে বসেছো, তুমি বারবার আমাকে বলেছিলে যে অরিত্রদা আমাকে গাইড করে দিও, আমি খুব নার্ভাস ফিল করব, এটা আমার ফার্স্ট টাইম ক্যামেরার এক্সপিরিয়েন্স। তো তোমার কথা শুনে আমার একবারের জন্য মনে হয়নি যে তুমি ফার্স্ট টাইম ক্যামেরাতে বসেছো। আর যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম, আর তোমার যে ডেপথ অফ নলেজ, ভীষণ ভালো লাগলো আমার। আমি চাইবো ইন ফিউচারেও আমরা আরও অনেক পডকাস্ট করব, অনেকগুলো ঘটনা নিয়ে, কারণ তোমার কাছে প্রচুর ঘটনা রয়েছে। আশা করি গল্পওয়ালা পরিবারেরও আজকের এপিসোড ভীষণ ভালো লেগেছে। তো তুমি বলো, তোমার কেমন লাগলো আজকে গল্পওয়ালাতে এসে ঘটনা শেয়ার করে, এবং তুমি যে তোমার থিওরি আমাদের সাথে শেয়ার করলে? আমার ভীষণ ভালো লেগেছে। আমি আবারও আসতে চাই তোমার পডকাস্টে, নিজের এক্সপিরিয়েন্স নিয়ে, নিজের নলেজ নিয়ে। আমার খুব ভালো লেগেছে এখানে এসে। থ্যাংক ইউ সো মাচ তানিয়া, ভীষণ ভালো থাকো। তুমিও খুব ভালো থাকো। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। একটা দুর্ধর্ষ পাওয়ার প্যাক পডকাস্ট এরকমভাবে এগোবে এটা আমি এক্সপেক্ট করিনি, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার, বাই। থ্যাংক ইউ। Golpawala, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার, আপনার, প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আসছি আরও একটা মারাত্মক হরার এক্সপিরিয়েন্স নিয়ে।